কি অবস্থা আম্মা? ব্যথা কেমন? তেমন ব্যথা মানে হচ্ছেই না। আমি বাসায় যাব না আব্বু। কি? হ্যাঁ, এই তো এক্ষুনি যাব আমরা। সোহরাব হোসেনের কথা বলার মাঝেই নার্স চলে আসলো ভেতরে। কথা হয়েছে রিদিকে ধরে আস্তে ধীরে নামিয়ে একেবারে নিচে পার্কিং জোনের কাছে নিয়ে যাবে নার্স দুজন। তবে আরবিন তখন বাধা দিয়ে সোহরাব হোসেনকে বলল, আব্বু, নার্সের প্রয়োজন নেই। এইভাবে যেতে গেলেও ব্যথা পাবে বেশি। আমি দেখছি। আরবিন এগিয়ে গেল বেডের দিকে। রিদি কৌতূহলী দৃষ্টিতে আরবিনের দিকে তাকিয়ে আছে। আরবিন ওর দিকে হাত বাড়িয়ে দিতেই রিদি ভ্রু কুঁচকে প্রশ্ন করল, করছেন? কোলে নেব, হাত দাও। পারবো না। রিদির কথা শুনে আরবিন আর চোখে পেছনে দেখল। ওর শ্বশুর দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলছে। আরবিন রিদির দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তেরামি করবে না। আব্বু আছে কিন্তু এখানে। রিদিকে কোলে তুলে নিয়ে আরবিন শক্ত করে চেপে ধরল ওর কোমর, নিজের সাথে মিশিয়ে নিল ওকে। ধীরে ধীরে করিডোর পেরিয়ে নেমে যেতে লাগলো সিঁড়ি বেয়ে। রিদি এবার অক্ষত হাতটি নিয়ে আরবিনের পিঠে সজোরে একটা কিল বসিয়ে দিয়ে কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল, এভাবে গায়ের সাথে মিশিয়ে ধরে রেখেছেন কেন আমাকে? আলতোভাবে ধরুন, যেন গায়ের সাথে না মেশে। আরবিন দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, বেশি তেড়িবেড়ি করলে ঠাস করে ফেলে দেব সিঁড়ির উপর থেকে। তখন আরো 2 দিন পড়ে থেকো হসপিটালের বেডে। দারুণ হবে না? আপনি এত খারাপ কেন? একটু ভালো হতে পারেন না? ভালো, তাও আবার তোমার সাথে ঘাট তারা উগ্র অতি অসভ্য বেয়াদবের সাথে। রিদিকে বাসায় আনা হয়েছে মাত্র। ওকে ওর ঘরে শুইয়ে দিয়ে বসার ঘরে এসে সোফায় বসেছে আরবিন। পাশে আফসানা বেগম তসবি গুনছিলেন তিনি। এতক্ষণ তানিয়া বেগম আর হালিমা খাতুনও বসেছিলেন সোফায়। আরবিন এসেছে দেখে রান্নাঘরে গিয়েছে তারা। আরবিনও ওর মায়ের সাথে আলাপ করছে বসে। রান্নাঘরে দাঁড়িয়ে তানিয়া বেগম আর হালিমা খাতুন ফিসফিসিয়ে বললেন, কি রান্না করবা আপা? জামাইকে দেখে মনে হলো কিছু পেটে পড়েনি অনেকক্ষণ। চোখ মুখ শুকনো দেখলাম। সকালবেলা তো নাস্তা তৈরি করি, তার আগে ওকে একটু বিশ্রাম নিতে বলে আসি গিয়ে। দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, তাই না? তাই তো মনে হলো। এখন একটু বিশ্রাম নেওয়াই বরং ভালো হবে। তানিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়ালেন। আরবিনের উদ্দেশ্যে বললেন, আব্বা, ঘরে যাও, ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও, তারপর নাস্তা করে নেবে। শাশুড়ির কথা শুনে আরবিন ইতস্তত করল, মুখে বলল, আসলে বাসায় যেতে চাচ্ছিলাম। তানিয়া বেগম কথাটা শুনে হৈরে করে উঠলেন। এখন বাসায় যাবে কেন? তোমার আম্মা এখানে আছেন। আজকের দিনটা থাকো, কাল যেও বরং। আর তোমার আম্মাকেও এখন যেতে দিচ্ছি না। আরবিনকে কথাটা বলে আফসানা বেগমের দিকে তাকিয়ে তানিয়া বেগম বললেন, আপা, আজ কিন্তু এখনই যাওয়া হচ্ছে না। আফসানা বেগম বললেন, আচ্ছা আচ্ছা, থাকলাম না হয়। আরবিন, আব্বা যাও, গিয়ে জিরিয়ে নাও একটু। আরবিন উঠে দাঁড়ালো। তারপর ব্যাগটা কাঁধে টেনে নিয়ে রিদির ঘরের দিকে পা বাড়ালো। আরবিন হাত মুখ না ধুয়ে বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়েছে। ঘরে এসে রিদিকে পায়নি। এদিকে ওদিকে তাকিয়ে দেখলো। এই বিধ্বস্ত শরীর নিয়ে মেয়েটা যাবে কোথায়? রিদি 2 মিনিট পর বের হলো বাথরুম থেকে। চোখে মুখে পানি ছিটিয়ে এসেছে ও। আরবিন তা দেখে বালিশে হেলান দিয়ে আতশোয়া হয়ে প্রশ্ন করলো, এই অবস্থায় একা বাথরুমে গিয়েছিলে কেন? কাউকে ডাক দিতে তো পারতে। রিদি আস্তে ধীরে বিছানায় এসে বসে বলল, প্রয়োজন ছিল না। আহামরি কিছু হয়নি আমার। একাই দিব্যি হাঁটতে চলতে পারছি। রিদি পা উঠিয়ে বসলো বিছানায়। হাত বাড়িয়ে বালিশ নেওয়ার চেষ্টা করতেই আরবিন ওর ডান পাশ থেকে বালিশ নিয়ে এগিয়ে দিল রিদির কোলের উপর। রিদি সেটা নিয়ে বিছানায় বা পাশে রেখে আতশোয়া হলো। আরবিন আর ওর মধ্যে এখন মাত্র 1 হাত সমান দূরত্ব। ঘাড় ঘুরিয়ে আরবিনকে বলল, একটু সরুন ওদিকে, আমি ঘুমাবো। এই অসময়ে ঘুমাবে কেন? কি হয়েছে? জানি না, চোখ ভার লাগছে খুব। আচ্ছা ঘুমাও, দেখি কাছে আসো।
কথাটা বলেই আর হৃদির জবাবের অপেক্ষায় বসে থাকলো না আরবিন। হৃদির বালিশের সমেত ওকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। তারপর একই বালিশে মাথা রেখে বলল, একটা বালিশ নিয়ে ঘুমাও কিভাবে ভাই? আমার তো মাথায় একটা কোল বালিশ, একটা পায়ের কাছে একটা, আর ডান হাতের কাছে একটা লাগে। আরবিনের কথা শুনে হৃদির জবাব দিল, আপনার মতো জমিদার নাকি আমি? আর আপনি সরে ঘুমান, আমার অস্বস্তি হচ্ছে। আরবিন সরল না, একইভাবে বুকে 2 হাত রেখে চোখ বুজে শুয়ে রইল। হৃদি ওর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কণ্ঠ নামিয়ে ধারালো গলায় প্রশ্ন করল, আপনি সিগারেট খেয়ে এসেছেন তাই না? হুম, বেনসন আর মালবরো ব্র্যান্ডের। কেন, তুমি খাবে? ছি, জঘন্য। আপনার প্রতি মায়া দয়া করে তাও একটা কোলবালিশ শেয়ার করে নিতাম এই মুহূর্তে, কিন্তু এখন প্রশ্নই আসছে না। সরুন, আগে সরুন। হৃদি এক হাত দিয়ে ঠেলে আরবিনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সরাতে পারল না ওই শক্তপোক্ত শরীরটা। আরবিন নিজেই স্বেচ্ছায় সরে এক পাশে হাতে ভর দিয়ে আচ্ছোয়া হলো। হৃদি অন্নাটা আলতোভাবে টেনে ভালোভাবে শরীরের উপর ফেলে ঘুমানোর চেষ্টা করলো। পর মুহূর্তেই হকচকিত হলো ও। আরবিন চোখের পলকে হৃদির কাছাকাছি এসে শুয়েছে। আধশোয়া হয়েই শুয়ে আছে ওর দিকে। হৃদি হতভম্ব হয়ে দেখতে লাগলো ওকে। বিড়বিড় করে বলল, কি হয়েছে, কি চাই? আরবিন কোনো কথা বলল না, এক দৃষ্টিতে কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে রইল। তারপর তাকালো ঘরের দরজার দিকে। দরজার দিকে তাকিয়ে আরবিন নিশ্চিন্ত স্বরে বলল, না, দরজা আটকানো আছে তাহলে। কথাটা শেষ করতেই হাতের আর্মি ওয়াশ পরনের জলপাই রঙের টি শার্ট টেনে শরীর থেকে খুলে ফেলল আরবিন। ওর উদম শ্যামলা গাত্র গঠনের খোলা বুকের পশম দেখা মাত্রই লজ্জায় আড়ষ্ট চোখে নামিয়ে নিল হৃদি। কই, সেদিনও ওই যে প্রথম রাতে আরবিন ওর কাছে এসেছিল, এভাবে তো সেদিন খালি গায়ে ছিল না। শুধুমাত্র হৃদির গলায়, ঠোঁটে আর শরীরের কিছু ব্যক্তিগত স্থানে ঠোঁট ছুঁয়ে দিয়েছিল, নিজেকে অনাবৃত্তি করেনি। তবে আজ কেন? প্রশ্নটা মনে আসার সাথে সাথেই হৃদির মস্তিষ্ক যেন ঝংকার তুলল মুহূর্তের মধ্যে। ও দ্রুত হাত বাড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করে বলল, নো আরবিন, কাছে আসবেন না প্লিজ। আর পুরো কথা শেষ করতে পারল না হৃদি। তার আগেই আরবিন ওকে সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে নিয়ে নিল। ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিতেই হৃদি ছটফটিয়ে উঠল। কোনো মতে বহু কষ্টে বলে উঠল, আরবিন, সিগারেট। ওর কথা শেষ করতে দিল না আরবিন। তার আগেই আবারও গভীরভাবে ওর নরম ঠোঁটের ভাঁজে নিজের পরানো ঠোঁট চেপে ধরে রাখলো বহুক্ষণ। তারপর ফিসফিসিয়ে হৃদির কানের কাছে মুখ রেখে বলল, সিগারেটের চেয়ে ঠোঁটের স্বাদ বেশি। হৃদি কম্পিত কণ্ঠে প্রশ্ন করে, কার? আরবিন একইভাবে জবাব দেয়, তোমার। হৃদি উঠে আরবিনকে সরিয়ে দিতে যাবে। আরবিন ওকে টেনে কাছে এনে খোলা বুকে মাথা চেপে ধরে বলল, ঘুমা বাপ, আমাকেও একটু ঘুমাতে দে, আর জ্বালাবি না। হৃদি চুপ করে আরবিনের বুকের মধ্যে শুয়ে রইল, নড়াচড়া করল না আর একটুকু। আরবিন কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে বিভোর হলেও হৃদির চোখে ঘুম আসলো না। ও স্থির চাহনিতে এক দৃষ্টিতে আরবিনের দিকে তাকিয়ে রইল। আরবিনের নাক, মুখ, চোখ, থুতনি, চওড়া কপাল, এলোমেলো চুল, অবশেষে সিগারেটে খেয়ে খেয়ে পুড়ে বেগুনি বর্ণ ধারণ করা ঠোঁট, সব কিছু অবলোকন করলো ধীরে সুস্থে। হৃদির হঠাৎ কান্না পেল ভীষণ। ইস, এত সুন্দর একজন মানুষকে পেয়েও পাওয়া হলো না। ওদের 3 কবুলের জোর কি এতটাই ঠুনকো যে 3টা মাসেও দুজন স্বামী স্ত্রীর মধ্যে একটা শক্তপোক্ত বন্ধন তৈরি হতে পারল না, বরং ধীরে ধীরে কাছে এসেও দূরে সরে যাচ্ছে ওরা। কাছে থাকলে মনে হচ্ছে আর একটু কাছাকাছি থাকি, আরও কাছে যাই, কিন্তু দূরে থাকলে মনে হয় দূরত্ব বাড়াই শ্রেয়, ভালো থাকা যায় বটে। এর শেষ সমাধান কথায় গিয়ে দাঁড়াবে? কি নাম দেবে হৃদি এই সম্পর্কের? এর শেষ পরিণতি কি হবে হৃদির জানা নেই, জানতেও চায় না ও। এসব নিয়ে ভাবলেই ওর মাথা ব্যথা হয়, মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়, মাথা ফেটে চৌচির হয়ে যেতে চায়। হৃদি আরবিনের গলার কাছে গাল ঘেঁষে শুয়েছে। আরবিন যখন ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠে, চোখের পাতা কেঁপে কেঁপে উঠে, তখন দুনিয়াদারি সব কিছু ভুলে শুধু মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছা হয়।
আরবিন অনেকটা সময় ঘুমিয়ে চোখ খুলল যখন হৃদি তখনও সজাগ। ও আরবিনের দিকে চেয়েছিল এত সময়। হৃদি এবার কিঞ্চিত অনুরক্তি নিয়ে আরবিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এই জবটা কি সব কিছুর চাইতে আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? আরবিন সবে কাঁচা ঘুম ভেঙে সজাগ হয়ে এমন একটা প্রশ্নের শুনে ভ্রু কুঁচকে ফেলে। সরু চোখে হৃদির দিকে তাকিয়ে জবাব দেয়, অবশ্যই। যেখানে আমার নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্ব সহকারে আমি এই পেশাকে বেছে নিয়েছি, সেখানে এর চাইতে জটিল উত্তর আমার মনে হয় না আর হতে পারে। তোমার কি মনে হয়? আমার ভয় হয় আরবিন। কিসের এত ভয় তোমার? আপনার যদি কখনো কিছু হয়ে যায় তখন? তোমাকে এত অল্প বয়সে এই ছোট মাথায় এত সব আজগুবি আজে বাজে চিন্তাভাবনা ঢোকাতে বলেছে কে? নামটা জাস্ট বলো, মেরে তক্তা বানিয়ে ফেলবো। আমাকে কেউ কিছু বলেনি আরবিন। আমার নিজের একটা বোধ আছে। কাকায়ের মারা যাওয়ার পরে কাকিমণি আর ভাই বন্ধুটার অবস্থা আমি দেখেছি। কত সংগ্রাম, সমাজের রোষানল থেকে বেঁচে তারা সবসময় একটা ঠাঁই নেওয়ার জায়গা খুঁজে গেছে। কাকাই তো এই সোকল্ড দেশের জন্য মরে খালাস। একবারও কোনোদিন নিজের স্ত্রী সন্তানদের কথা ভাবেনি। আপনার কি মনে হয় না আপনিও সেই কাতারই পড়েন? আরবিন কিছুক্ষণ নীরব দৃষ্টিতে হৃদির প্রশ্নসূচক উন্মুক্ত মুখখানার দিকে চেয়ে রইল। তারপর হালকা হেসে জবাব দিল, মরতে তো একদিন না একদিন আমাদের সবারই হবে। সেই দিক বিবেচনায় করলে তো আমরা রাস্তায় চলাচলও করতে পারবো না, যদি একটা ট্রাক এসে মেরে উড়িয়ে দেয়, কি তাই না? হৃদি চুপ হয়ে গেল। ও জানে আরবিনের সাথে তর্কই পারবে না ও। ওর যুক্তি যতই সঠিক হোক না কেন, ওই লোক ঘুরিয়ে পেঁচিয়ে ওকেই ভুল প্রমাণ করবে। হৃদি শোয়া থেকে উঠে বসলো ধীরে ধীরে। অন্যটা বালিশের পাশ থেকে তুলে গায়ে জড়িয়ে নিল। আরবিন তখন ফোন স্কল করছিল। হৃদি বিছানা থেকে নামতে টানতে সতর্ক করে বলল, আপনার যদি ওই জবের জন্য সামান্য কিছু হয়ে যায়, সেদিন আমি নিজেকে বিধবা দাবি করব। আরবিন কোনো জবাব দিল না, নির্লিপ্তভাবে ফোন স্কল করতে লাগলো। হৃদি দরজার কাছে যেতেই বলল, এক কাপ চা করে এনো তো, সারা রাত না ঘুমিয়ে গলা ধরেছে। চিনি ছাড়া নাকি চিনি বেশি? চিনির দরকার নেই, আমি চিনি কম খাই। তবে তুমি চাইলে এক চুমুক খেয়ে তারপর দিতে পারো, ওতে স্বাদটা পারফেক্ট হবে। এত ফালতু কথাবার্তা আপনি বলেন কেন? মানে আপনার মাথায় আসে কিভাবে? তোমাকে দেখে। আচ্ছা হয়ে কথাটা বলে হৃদির দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে আরবিন। হৃদি হাতে থাকা তোয়ালাটা ওর মুখের উপর ছুঁড়ে দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। রান্নাঘরের কাজে ব্যস্ত তানিয়া বেগম আর হালিমা খাতুন। হালিমা খাতুন ফ্লোরে টুল পেতে বসে সবজি কাটাকুটি করছে। তানিয়া বেগম রান্নার দিকটা দেখছে, আর আফসানা খাতুন সেখানেই এক পাশে একটা চেয়ারে বসে গল্প করছে তাদের সাথে। সোহরাব হোসেন আর ইকবাল জামাদার বেরিয়েছেন বাইরে। হৃদি রান্নাঘরে ঢুকেই শাশুড়িকে দেখে সালাম দিল। আফসানা বেগম সালামের জবাব দিয়ে ওকে টেনে নিজের কাছে নিয়ে আসলেন। উঠে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে মুখে হাত রেখে বললেন, মুখটা শুকিয়ে গেছে, একদিনের মধ্যে মেয়েটার কি অবস্থা হয়ে গেল? ব্যথা কি বেড়েছে আম্মা? না, ব্যথা তেমন নেই, হাঁটতে চলতে পারছি ঠিক মতো। আফসানা বেগম হৃদিকে ছাড়তেই ও এগিয়ে গিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, দেখি আম্মা, সরো তো, ওনার জন্য চা বানাবো। তানিয়া বেগম আশ্চর্য হয়ে বললেন, তুই উঠে আসতে গেলি কেন? আমাকে বললে আমি বানিয়ে পাঠিয়ে দিতাম ঘরে। না আম্মা, তুমি বানালে হবে না, আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। তানিয়া বেগমকে সরিয়ে দিয়ে 5-7 মিনিটের মধ্যে চা বানিয়ে সুন্দর মতো পরিবেশন করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল হৃদি। সবাই ওর কাণ্ড দেখে মুচকি হাসলো। হৃদি চায়ের ট্রে হাতে নিয়ে বসে আছে। আরবিন চা চুমুক দিয়ে খেয়ে দেখছে। হৃদির অধীর আগ্রহ সেদিকে। আরবিন এক চুমুক খাওয়ার পরে বলল, চিনি দাওনি? আপনিই তো দিতে নিষেধ করলেন। আরে ওই চিনি না, যেই চিনি দিতে বলেছিলাম সেটা দাওনি? হৃদি চুপ করে নত মুখে বসে রইল। আরবিন ওর দিকে চায়ের কাপটা উঁচু করে ধরে বলল, নাও চিনি মিশিয়ে দাও এতে। হৃদি এবার মুখ উঠিয়ে জবাব দিল, পারবো না। অনুরোধ করছি। বিষ মিশিয়ে দিই? তুমি দিলে বিষও অমৃত লাগবে। হৃদি কিছু হতবম্ব হয়ে ভ্রু কুচকিয়ে তাকিয়ে রইল আরবিনের মুখের দিকে। রসিকতা করছে নাকি? এত ফ্লার্টিং কিভাবে করেন আপনি? মানে এনার্জি পান কোথা থেকে? নিশ্চয়ই জীবনে অনেকগুলো প্রেম করেছেন, শিওর। ঝাঁঝালো সুরে কথাটা বলে আরবিনের হাত থেকে চায়ের কাপটা এক প্রকার কেড়ে নিল হৃদি। তারপর এক চুমুকে চা খেয়ে আবারও আরবিনের হাতে ধরিয়ে দিল কাপটা।
তারপর উঠে দাঁড়াতেই আরবিন ওর হাতটা টেনে ধরার চেষ্টা করে বলল, ওই আমার দেশলাই কাঠি, কথায় কথায় এভাবে ছ্যাদ করে জ্বলে ওঠো কেন? আরে শুনে তো যাও। ঘড়ির কাঁটায় রাত এখন 3টা। হৃদির চোখে ঘুম নেই। পাশে আরবিন বালিশে হেলান দিয়ে বসে ফোনে গেম খেলছে। আগামীকাল সকালের পরে আরবিন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে। হৃদির ভাবলেই কেমন দম বন্ধ হয়ে আসছে। অনেকটা সময় উল্টো দিকে ঘুরে শুয়ে থেকে ওর মাথায় নানান চিন্তা ভাবনা এসেছে, যার একটাও জট খুলতে পারেনি ও। জীবন ওকে কথা থেকে কথায় নিয়ে এসেছে। নিজেকে নিজে দেখলে এখন ভীষণ অবাকও হয়ও। কতটা পরিবর্তন! হ্যাঁ, আশ্চর্য হওয়ার মতোই ব্যাপার। কারণ হৃদি বিয়ের আগে এমন ছিল না। কথা খুব কম বলতো, যদিও এখনও তেমনই আছে। তবে কথার কথায় তেজ দেখানো একটা বাজে স্বভাবের মধ্যে চলে এসেছে। আর এটা শুধুমাত্র আরবিনের ক্ষেত্রেই হয় বেশি। পরিস্থিতি ওকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আরবিনকে বুঝে উঠতে পারে না হৃদি। কেমন যেন ভিন্ন অনুভূতির কাঠ গড়ায় দাঁড় করাতে চায় ওকে, তবু দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এলোমেলো অবস্থান হয়ে দাঁড়ায়। আরবিনের আচরণ এক এক সময় এক এক রকম। চূড়ান্ত করার আঘাত করতে করতেও কাছে টেনে নেয়, আদর আহ্লাদ করে। আবার সময়ের অপেক্ষায় দূরে সরিয়ে দিতেও দ্বিধা করে না। সাইফা বলেছিল, ডিফেন্সের লোকেরা আসলেই এমনই হয়। সময় সুযোগ খুঁজতে স্ত্রীকে ভালো ভালো কথাবার্তা বলে কাছে টেনে নিবে, আবার কাজ শেষ হলেই দূরে সরিয়ে দিবে। এদেরকে এক কথায় সুযোগ সন্ধি বলা যায়। শুধুমাত্র শারীরিক চাহিদার জন্যই বউকে প্রয়োজন হয় এদের, নয়তো ঘরের বউকে গুণেও দেখে না এরা। আচ্ছা, আরবিনও কি এই পর্যায়ের? কথাটা মনে আসতেই বুক কেঁপে ওঠে হৃদির। ও নিজেও তো কম ভুল করেনি। আরবিন যতবার কাছে টেনে নিয়েছে, চাইলেও দূরে সরিয়ে দিতে পারেনি। প্রতিবার শরীর কেমন অবশ অসাড় হয়ে আসে, মনে হয় ধ্বংস যেন সন্নিকটে। দম বন্ধকর পরিস্থিতিতেও পতিত হয়ে নিজেকে লাজুক লতার বৃক্ষের ন্যায় অবলোকিত হয়। হৃদি এবার ঘুরে শয়। আরবিনের মনোযোগ তখনও ফোনের দিকে। হৃদি এবার ওর মনোযোগ সরাতে পা ঠেলে এগিয়ে দেয় আরবিনের পায়ের দিকে। এক পা আরবিনের পায়ের উপর উঠিয়ে দিতেই আরবিন সপাটে দ্রুত ফোন রেখে মনোযোগ সরিয়ে হৃদির দিকে তাকায়। হৃদি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আরবিন চোখের ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে? জবাবে হৃদি বলে, ঘুমাবেন না? রাত তো অনেক হলো, কাল আবার সারাদিন জার্নি করতে হবে না? এই তো এখনই ঘুমাবো, তুমি ঘুমাও নিজে। কথাটা বলে আরবিন ফোনটাকে মিনি ওয়ার্ড্রোপের উপরে রেখে বালিশে মাথা রেখে শুয়ে হৃদির দিকে ঘুরে তাকায়। হৃদি জবাব দেয়, ঘুম আসছে না। কেন? হৃদি কিছুক্ষণ ঠোঁটে ঠোঁট চেপে চুপ করে থাকে। তারপর আরবিনের চোখে চোখ রেখে অনুরোধের সুরে বলে, আপনি এই জবটা ছেড়ে দেন না। আমার পছন্দ না এই জব। দরকার হয় আমি আব্বুর সাথে কথা বলে আপনার বিজনেসের জন্য যত টাকা দরকার সেটার ব্যবস্থা করে দিব। আপনি বিজনেস করবেন না হয়, তবু এই জবটা ছেড়ে দিন। হৃদির কথা শেষ হওয়া মাত্রই আরবিন দ্রুত উঠে বসে তরাত করে। হৃদির দু পাশে হাত রেখে ভর দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? কি মনে হয় আমাকে? আরবিনের মেজাজ আবারও বিগড়ে গেছে। এতক্ষণ এমনকি আজ সারাটা দিন বেশ ভালোই কেটেছে। বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত সবাই ছাদে বসে আড্ডা দিয়েছে, রাতে একসাথে বসে খাবার খেয়েছে। কত সুন্দরভাবে এগোচ্ছিল সবকিছু। রাতটাও বোধহয় এভাবেই পার হয়ে যেতে পারত, কিন্তু হৃদির জন্য তা আর হলো না। হৃদি ভ্রু কুঁচকে তাকায় আরবিনের দিকে। ওর মনে হলো ও এমন কোনো কথা বলেনি যাতে আরবিন এমন প্রতিক্রিয়া দেখাতে পারে। স্বাভাবিক একটা কথাই তো বলেছে, আর স্ত্রী হিসেবে এটুকু অধিকার আছে বলে ওর মনে হয়। তাহলে কেন আরবিন পাল্টা এমন ব্যবহার করবে? হৃদির রাগ হলো খুব। তবে সেটাকে অপ্রকাশিত রেখে আরবিনের চোখে চোখ রেখে কঠোরভাবে আবারও বলল, আমার একটাই সমস্যা, আপনারই জব। কেন দুনিয়াতে এর বাইরে কি কিছু নেই? জবের অভাব আছে? আমি বললাম আপনি বিজনেস করবেন, দরকার হয় আব্বুকে বলে টাকা ম্যানেজ করে দিব আমি। তবু এমন বিহেভ করছেন কেন? আরবিন হঠাৎ হিংস্র হয়ে উঠল মারাত্মক। হৃদির হাতের কবজি বালিশের সাথে শক্তভাবে চেপে ধরে বলল, হু আর ইউ? তুমি আমার লাইফের ডিসিশন নেওয়ার কে? হৃদি তবুও দমে গেল না। আরবিনের চোখে চোখ রেখে একইভাবে স্পষ্ট গলায় জবাব দিল, আপনার ওয়াইফ। আই ডোন্ট কেয়ার। তোমার কত বড় সাহস?
তুমি তোমার বাপের টাকায় ফুটানি দেখাচ্ছ আমাকে? টাকা পয়সা আমাদের কম আছে? তোমার কি মনে হয় এই জব আমি টাকার জন্য করছি? আর কতবার বলতে হবে তোমাকে? শিক্ষিত হয়েও এমন নির্বোধের মতো কথা বলো কেন বারবার? আমার সমস্যার কথা আমি আপনাকে জানিয়েছি, একবার না বহুবার। আপনি কখনো বুঝতে চেষ্টা করেছেন আমার কথা? আমার পরিস্থিতি, আমার কোনো কিছুর গুরুত্ব আছে আপনার কাছে? প্রশ্নটা করে আরবিনের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চেয়ে থাকে হৃদি। আরবিন দাঁতে দাঁত চেপে এক কথায় জবাব দেয়। না, নেই। থাকার কোনো কারণও দেখছি না। তুমি একটা কথা নিয়ে পড়ে আছো কেন? আর আমি কেন তোমার বাপের টাকায় বিজনেস করব, তাও আবার নিজের শখের জব ছেড়ে? কৈফিয়ত দাও আমাকে। আরবিন যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করে হৃদিকে শেষ প্রশ্নটা করে। হৃদি নিশ্চুপ হয়ে সরু চোখে আরবিনকে দেখতে থাকে। আরবিন ওর দিকে তাকিয়ে আছে জবাবের আশায়। হৃদি তবু কিছু বলে না, যেন জেদ ধরে আছে। ও মুখ খুলবেই না। কি হলো বলো? আরবিন ওর পাশে বালিশের উপর জোরে একটা ঘুষি মেরে চেঁচিয়ে উঠতেই হৃদির চোখের পাতা কেঁপে ওঠে। ও আরবিনের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, সামনে থেকে সরুন, দম বন্ধ লাগছে আমার। আরবিন সরল না। ভ্রু কুঁচকে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত চাহনিতে হৃদির দিকে চেয়ে রইল চোয়াল শক্ত করে। হৃদি ওর ন্যূনতম কোনো হেরফের না দেখে পুনরায় বলল,